হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আরো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 168 নাম্বার অর্থাৎ সেকেন্ড যে ডাব্লিউবিটি এর পেজ আছে ভৌত বিজ্ঞানের, সেই ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সলিউশন। ঠিক আছে, কথাবার্তা না বাড়িয়ে ক্লাসটা স্টার্ট করি। বাট যারা এখনো প্রথম পেজটি ভিজিট করনি অর্থাৎ ফার্স্ট সেটটা দেখনি, তারা অবশ্যই কিন্তু ফার্স্ট সেটটা দেখে নেবে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবেই করবে, মাস্ট তোমাকে করতেই হবে। আর একটা সুন্দর দেখে লাইক আর একটা কমেন্ট যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে। চলো স্টার্ট করি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দেখো বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি মানেই জানো মাটির তলে থাকবে বিভিন্ন ধরনের সেই পলি, মাটির নিচে যে উদ্ভিজ প্রাণীজ তাদের কাছ থেকে তো সৃষ্টি হয়, কিন্তু এইগুলো দেখো মাটির তলে কোনটা পাওয়া যায় না, গোবর গ্যাস। গোবর গ্যাস, তাহলে এই গোবর গ্যাসটা হয়ে যাবে কি তোমার অ্যান্সার। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 এটিএম চাপে 2 মোল অক্সিজেনের আয়তন কত। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 এটিএম চাপে 2 মোল, আচ্ছা 1 মোল অক্সিজেনের আয়তন কত হয় বলো তো? 22.4 লিটার। তাহলে 2 মোলের কত হবে ইন্টু 2, অর্থাৎ দেখো 44.8। তাহলে অ্যান্সার কিটা ঠিক হবে, ডিটা। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, সমীকরণে 10 মোল CH4 পোড়ালে এসটিপিতে কত গ্রাম। আচ্ছা দেখো, CH4 যদি আমার 1 মোল যায়, অক্সিজেন যাচ্ছে 2 মোল, মানে দ্বিগুণ যাচ্ছে। এইখানে কত লেগেছে দেখো না, 10 মোল, তার মানে অক্সিজেন কত মোল লাগবে, 20 মোল। এইটুকু জিনিস একটু মানে ভেবে রাখো। এখন দেখো 1 মোলের আয়তন কত, 22.4 লিটার, তাহলে 20 মোলের আয়তন কত হবে, 22.4 ইন্টু এটা, মানে হবে দেখো 4 4 8। 4 4 8 কোথায় আছে দেখো, অপশন এ তে আছে। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি গভীর হ্রদের উপরিতলের তাপমাত্রা কত বলেছে, 2 ডিগ্রি সেলসিয়াস। তলদেশের তাপমাত্রা ব্যতিক্রান্ত প্রসারণের নীতি অনুযায়ী 4 ডিগ্রি থেকে বেশি তুমি পাবে না, সুতরাং কত হবে, 4 ডিগ্রি। তাহলে অপশন কোনটা হয়ে যাবে ঠিক, এর অপশন এ। বলছে একটি অবতল দর্পণকে জলে ডোবালে, আচ্ছা দর্পণ বলেছে দেখো, দর্পণকে জলে ডোবালে তার প্রকাশ দৈর্ঘ্যের কোনো রূপ পরিবর্তন হয় না, কিন্তু লেন্সকে ডোবালে পরিবর্তন হয়, এটা মাথায় রাখবে। নিচের কোনটি সর্বদা অসৎ বিম্ব গঠন করবে। আচ্ছা এটা সবাই জানো অসৎ বিম্ব কোনটা গঠন করবে, এটা আমি তোমাদের জন্য ছেড়ে রাখছি, এটা আমাকে কমেন্ট করে জানাবে, এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, কিটা হবে, ফ্যারাডের সূত্র দুটির ব্যাখ্যা করে। আচ্ছা এটা আবেশের ক্ষেত্রে, আবেশ দেখো কোথায় আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ, এই যে অপশন ডি হয়ে যাবে। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ, এখানে আবেশটা একটু কেটে গেছে, দেখে নেবে। এই 1.6 কোশ্চেনটা কি করবে বলো তো, তোমরা কমেন্ট করে জানাবে স্যার এর অ্যান্সার এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে আর মানের এক্সটি রোধকে, আচ্ছা আর মানের এক্সটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। ভেরি গুড। দেখো সমান্তরালের সূত্র কি বলো না, সমান্তরালের সূত্র 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, এরকম তো। আর মানের এক্সটি রোধকে মানে এন সংখ্যক রোধ ধরে নাও, 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস ডট 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 এক সংখ্যক। তাহলে এটা যোগ করলে কি পাবে দেখো না, 1/r ইকুয়াল টু এক্স বাই আর, আসবে তো। তাহলে আর সমান কত আসবে, আর ড্যাশ সমান কত আসবে, আর বাই এক্স। তাহলে আর বাই এক্স কোথায় আছে দেখো, আর বাই এক্স আছে ডি তে। ক্লিয়ার। নিউক্লিয় রিঅ্যাক্টর এবং মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট, এটা সবাই জানো। নিচের পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট, আছে নিচের পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট কোন মৌল জোড়ার একই রাসায়নিক ধর্ম দেখতে পাবো। আচ্ছা যদি ভালো করে দেখো, প্রথম মৌল আর তার ঠিক এই 8 নাম্বার মৌলের মধ্যে সাদৃশ্যতা থাকে না, সুতরাং দেখো অপশন সি হয়ে যাবে, সরি অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনটা হবে, অপশন এ। পরে কোশ্চেনটা দেখো কি বলেছে, সমযোজী এক বন্ধন, আচ্ছা সমযোজী এক বন্ধন এবং দ্বিবন্ধন উপস্থিত। তাহলে এগুলোর গঠন যদি করো, দেখো CH4 এর গঠনে দ্বিবন্ধন হয় না, সিঙ্গেল বন্ড, কিন্তু এক বন্ধন আর দ্বিবন্ধন বলেছে। C2H4, C2H4 এটা দেখো অ্যালকেন যৌগ, এটাও কি অ্যালকেন যৌগ, সুতরাং এই দুটো হবে না। তাহলে দেখতে হবে তোমাকে এটা আর এটা, এটার মধ্যে ত্রিবন্ধন থাকবে, কিন্তু আমাকে কি বলেছে দ্বিবন্ধন আছে না, সুতরাং আমার অপশন হয়ে যাবে কি ডি। ওকে, যে তড়িৎদ্বারে ব্যাটারি ধনাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়, অ্যানোড বলা হয়।
কি বলেছে দেখো, সদ্য প্রস্তুত নাইট্রোফোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি হবে, এটা হচ্ছে বেগুনি বর্ণ ধারণ করবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন কি বলেছে দেখো, থার্মিট পদ্ধতি নিষ্কাশন করা যায় না এরূপ একটি ধাতু। থার্মিট পদ্ধতিতে কি বলছে, নিষ্কাশন করা যায় না এরূপ একটি ধাতু কি হবে বলতো, অ্যালুমিনিয়াম। এরপর কি বলছে দেখো, ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথাল। এইখানেই একটু জিনিস মাথায় রাখবে, এখানে দেখো অ্যালকোহল আছে, এখানে ইথার আছে, মানে কার্যকরী মূলক ঘটিত আছে। তাহলে কার্যকরী মূলক কোথায় আছে দেখো, অপশন সি। তাহলে অপশন সি হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট পেজ। কি বলেছে দেখো এরপর, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাসের আচ্ছা কোন গ্যাস ওজোন স্তরে বিভাজন করে। আচ্ছা এটা NO হবে, এর অ্যান্সার কি হবে NO। তারপরে কয়লার একটি নমুনার তাপন মূল্য এত বলতে কি বোঝো, অর্থাৎ কি বোঝায় এটা, 2.2 1 গ্রাম কয়লা, 1 গ্রাম কয়লা সম্পূর্ণ দহনে কত কিলোজুল, 30 কিলোজুল তাপ উৎপন্ন করে। বোঝা গেছে? আচ্ছা প্রাকৃতিক সানস্ক্রিন, এটা ওজন হবে O3 স্তরকে বলে। বয়েলের সূত্রে পিভি বনাম পি লেখচিত্রটি অঙ্কন করো। আচ্ছা এটা হচ্ছে 2.3 পিভি বনাম পি, এটা পি, এ পাশে ধরো পিভি আছে, তাহলে পিভি বনাম পি এর গ্রাফটা কেমন হবে দেখো, পিভি তো কনস্ট্যান্ট থাকে, সুতরাং এইরকম বরাবর হয়ে যাবে। আদর্শ গ্যাসের অণুগুলি আকর্ষণ বলের চাপের সাথে কিভাবে সম্পর্কিত থাকে। আচ্ছা অণুগুলির মধ্যে আকর্ষণ বল চাপের সাথে কিরকম সম্পর্কযুক্ত থাকে, সমানুপাতিক সম্পর্কযুক্ত, সমানুপাতিক। এটা কি হবে, সমানুপাতিক। তারপরে কি বলেছে দেখো না, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্কের মানে সঠিক আচ্ছা অনুপাত, মানে আলফা বিটা গামার অনুপাত, আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়াল টু হয় 1:2:3। আর এদের মধ্যে রিলেশনটা কি ছিল মনে করো না, আলফা ইকুয়াল টু কি হয়, বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা সম্পর্কটা ছিল, মনে আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা ঠিক আছে, এখানে মনে হয় একটা কোশ্চেন মিসিং হয়ে গেছে, দেখে নেবে কি কোশ্চেনটা আছে, কাটতে হয়তো মিস হয়ে গেছে। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক, আচ্ছা এটাই তো ছিল, সরি এই তো, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম, এটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। ঠিক আছে, ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাও, এটা হচ্ছে 2.6 এর অ্যান্সার। প্রথমে হবে গামা, ক্রমবর্ধমান বলেছে দেখো, ক্রমবর্ধমান, প্রথমে গামা, তারপরে এক্স, তারপরে হবে ইউভি, তারপর হবে আই আর, এটা হয়ে গেল সঠিক ক্রম। তারপরের কোশ্চেন কি বলেছে দেখো, এটা 2.7, আয়ত্ত ঘনকার কাঁচ ফলকের বিচ্ছুরণ হয় না কিন্তু এটা পার্শ্ব সরণ ঘটে, এটা 2.7, এটা কি হবে, পার্শ্ব সরণ ঘটবে, পার্শ্ব সরণ। আচ্ছা এসি এবং ডিসির মধ্যে শক্তির অপচয় কম কার, এটা অ্যান্সার হয়ে যাবে কি এসি, এর অ্যান্সার কি হবে এসি। ভারতবর্ষে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক কত, এটা হয় 50 হার্টজ, কত হবে এটা 50 হার্টজ। তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়, উক্তিটি সত্য, একদম সত্য উক্তিটি কি হবে সত্য। আচ্ছা কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি হয়, নিউক্লিয় সংযোজন ক্লিয়ার। চলো নেক্সট পেজে কি বলেছে দেখো, ম্যাচিং আছে। আচ্ছা অ্যামালগাম মানে কি, পারদ, অর্থাৎ এর অপশন কি হবে, সি হবে। পিতল কাঁসা, এটার উপাদান কি হবে বলতো, এটা হয়ে যাবে বি। আচ্ছা ইউরেনিয়াম প্লুটোনিয়াম, এটা হয়ে যাবে ডি, তাহলে একটাই বেঁচে থাকছে, এটা হয়ে যাবে এ। ওকে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ক্লোরাইডের
এটা কোশ্চেনটা নেই, একটু এটা দেখে নেবে। এটা এটা কোনো একটা কিছু ছিল একটা জলীয় দ্রবণে, এটা হাইড্রোজেন বা অক্সিজেন কিছু একটা হবে। এই কোশ্চেনটা একটু কাটা একটু ভুল হয়ে গেছে, তো তাই এটার অ্যান্সারটা আমি বলতে পারছি না এখন। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো না, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে, আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারটি ক্ষয়প্রাপ্ত হয়? তাড়াতাড়ি বলো তো কোন তড়িৎদ্বারটি ক্ষয়প্রাপ্ত হয়? এটা হয়ে যাবে কি অ্যানোড। এটা কি হবে? অ্যানোড। এটা অ্যানোড হবে। শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে, আচ্ছা, এটা হবে আয়ন। আয়ন বলতে কোন কোন আয়ন বোঝায় বলো তো? ক্যাটায়ন এবং অ্যানায়ন। ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি মৌল, একটি কার্বন ডাই অক্সাইড আর একটা কি ছিল? অ্যামোনিয়া। অ্যামোনিয়া শুষ্ককরণে নিরোধক হিসেবে কি ব্যবহার করা হয়? পোড়া চুন বা কলি চুন। এটা হয়ে যাবে NH3। এটা পোড়া চুন, পোড়া চুন, অথবা কি বললাম? কলি চুন। পরে কোশ্চেন কি বলেছে দেখো না, নেসলার বিকারক। নেসলার বিকারক কি? কে হয়েছে? ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরো হাইড্রাইডের জলীয় দ্রবণকে কি বলা হয়? নেসলার বিকারক। পিভিসির মনোমারের নাম কি? পিভিসির মনোমার, দেখো পিটাকে উঠিয়ে দাও তাহলে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, এর সংকেত এই যে ভিনাইল ক্লোরাইডের সংকেত এখানে লেখা আছে, দেখে নেবে। এর ইউপিএক নামকরণ কি হবে বলো তো? কটা কার্বন আছে দেখো, CH3, CH2, CHO, তিনটে কার্বন আছে না? তিনটে কার্বন থাকলে কি হয়? 3। তাহলে এটা হয়ে যাবে কি? প্রোপানেল। OH COH আছে না? তাহলে এটা কি হবে? প্রোপানেল। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে দেখো, ইথিন অণুতে বন্ধন কোণের মান কত? এটা হবে 109°28'। 109° কত বললাম? 109°28'। দেখো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বায়োফুয়েল বলতে কি বোঝো? এটা তোমরা সবাই জানো। বায়োফুয়েলটা কি? উদ্ভিদ এবং অণুজের মধ্যে আত্তীকরণের ফলে কার্বন গঠিত কিছু যৌগ উৎপন্ন হয়, তাদেরকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সেই সমস্ত পদার্থকে কি বলবো আমরা? বায়োফুয়েল বলবো। সেই সমস্ত পদার্থকে আমরা কি বলবো বলো তো? বায়োফুয়েল। বায়োফুয়েল কি কি আছে দেখে নাও, বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল আর বায়ো ইথার। পরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে একটি লেন্সের ক্ষমতা এত। আচ্ছা, ক্ষমতার সূত্র কি বলো না? পি সমান কি হয়? 100/2.5। সরি, একটু ভুল লিখে দিলাম। এটা এফ সমান হবে 100/2.5, অর্থাৎ অ্যান্সার এসে যাবে কত? 40 সেন্টিমিটার। আচ্ছা, এখানে দেখো না পজিটিভ দেওয়া আছে না? এফ পজিটিভ আছে। এফ পজিটিভ কার হবে বা কোন লেন্সের হবে তোমাকে এটা জানতে হবে। এফ পজিটিভ হবে উত্তলের। কার হবে? উত্তলের। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। আচ্ছা, একটু ছবিটা আগে তার আগে এঁকে নি। ছবিটা একটু তার আগে এঁকে নি। ধরে নাও এটা একটা পাতলা লেন্স, ঠিক আছে। কোনো আলোক রশ্মি যদি এইখানে আপতিত হয়, সে কি করবে বলতো? এই পাশ থেকে সমান্তরাল ভাবে নির্গত হবে। কেমন ভাবে নির্গত হবে? সমান্তরাল। কার? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই দুটো পরস্পর সমান্তরাল হবে। এরপর এই লেন্সের মধ্যে যে প্রতিসৃত রশ্মিটা আছে না, সেই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে কি বলবো বলতো? আলোক কেন্দ্র। এটার নাম যদি আমি ও দিই, তাহলে ও হয়ে গেল কি? আলোক কেন্দ্র। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ফিউজ তার কি? এটা জানো, টিন এবং সীসা। পার্সেন্টেজ লেখা আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো মিস করবে না। টিন এবং সীসা নির্মিত, কি বললাম? টিন এবং সীসা নির্মিত একটি সংকর ধাতু থাকে, যার বিশেষ বৈশিষ্ট্য রোধ উচ্চ হয় আর গলনাঙ্ক নিম্ন হয়। সেই তারকে আমরা কি বলবো বলতো? ফিউজ তার। বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এর মধ্যেই দুটো বৈশিষ্ট্য আছে, একটা উচ্চ রোধ বিশিষ্ট হতে হবে আর একটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে, আর উচ্চ তড়িৎ পরিবাহিতা সম্পন্ন হতে হবে। মাথায় রাখবে, এগুলো দেখে নেবে, একটু পড়ে নেবে, কোনো অসুবিধা নেই, একদম সোজা ভাষায় লেখা আছে।
চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কিন্তু করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? মাথায় রাখো, চিনি হচ্ছে সমযোজী যৌগ। দেখো এখানে কোথাও লেখা আছে না চিনি একটি সমযোজী যৌগ? এই যে দেখো, চিনি হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ জলীয় দ্রবণে কোনো রূপ আয়ন পাওয়া যায় না। আয়ন না পাওয়ার জন্য কি হবে? চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে না। কিন্তু NaCl কি বলতো? NaCl সমযোজী যৌগ না তড়িৎযোজী যৌগ? NaCl হচ্ছে সমযোজী যৌগ নয়, তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ হওয়ার জন্য NaCl কি করবে বলতো? পোলার দ্রবণে NaCl পোলার দ্রবণে কি করবে বলতো? দুটো আয়নে বিশিষ্ট হয়ে যাবে, Na+ এবং Cl-। এই দুটো আয়ন কি করে বলতো? তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে দেয়। তাহলে মেন ফান্ডা হচ্ছে চিনি হচ্ছে সমযোজী যৌগ আর NaCl তড়িৎযোজী যৌগ গলিত অবস্থায়। এটা কিন্তু মাথায় রাখবে, গলিত বা জলীয় দ্রবণে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, কঠিন NaCl অণুর অস্তিত্ব নেই কেন? এটা কেলাস রূপে থাকে। কি রূপে থাকে বলতো? কেলাস রূপে থাকে। কেলাস কেন থাকে একটু দেখে নাও এখানে। যখন Na+ এবং Cl- এ বিশ্লিষ্ট হয় তখন একটা Na+ 6টা Cl- আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। কি বললাম? একটা Na+, এই যে দেখো, Na+ 6টি Cl- আয়ন দ্বারা কি করে? পরিবেষ্টিত। একইভাবে Cl- আয়ন কি করে? 6টা Na+ দ্বারা আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। এর ফলে একটা এর ক্রিস্টাল স্ট্রাকচার পাওয়া যায়। তার জন্য এটা কেলাস রূপে অবস্থান করে, অনুরূপে অবস্থান করে না। সুন্দর আঁকাটা দেওয়া আছে, ডেসক্রাইব করা আছে, পড়ে নিও। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কি করবে বলতো? বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, আর একটা কি করবে? লাইক করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। একটা প্রদত্ত নমুনা দিয়েছে, কিছু পরমাণু দেওয়া আছে, কি বলেছে? ইলেকট্রন বর্জন করে সমান। আচ্ছা, ম্যাগনেসিয়াম, আগে এদের ইলেকট্রন বিন্যাস গুলো জানতে হবে। ম্যাগনেসিয়াম কত হয় বলতো? 12। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে এটা। ফ্লোরিন কত? 9, তাহলে 2, 7। আচ্ছা, লিথিয়াম কত? 3, 2, 1। সালফার কত? 16, তাহলে 2, 8, 6। কোশ্চেন কি বলেছে? এটা কোনগুলি? তো কোনগুলি ইলেকট্রন গ্রহণ করে এবং কোনগুলা ইলেকট্রন বর্জন করে সমীকরণ সহ লিখতে হবে। আচ্ছা দেখো, এর সর্ববহিস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, কিন্তু রাখতে চাইবে কটা? 8টা। তাহলে এ দুটো বর্জন করবে, তাহলে Mg-2e এখান থেকে কনভার্ট হয়ে যাবে Mg+2। ফ্লুরিন দেখো 7টা আছে, 8টা করার জন্য একটা গ্রহণ করবে, তাহলে F+E এইখান থেকে হয়ে যাবে F-। লিথিয়াম একটা বর্জন করে দেবে, তাহলে কি হবে বলতো? লিথিয়ামেরটা Li বর্জন করবে, -E এখান থেকে হয়ে যাবে Li+। আচ্ছা, সিলিকন কত আছে দেখো? লাস্টে 6টা আছে, এই দুটা কি করবে? সরি, সিলিকন নয়, সালফার দুটো কি করবে? গ্রহণ করবে, তাহলে S+2E, S+2। ক্লিয়ার? পরে কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে H2SO তৈরি করতে SO2 কে সরাসরি জলের মধ্যে দ্রবীভূত করা হয় না কেন? দেখো, জলের মধ্যে দ্রবীভূত করলে কি হবে সেটা আগে আমাদেরকে জানতে হবে। SO3 কে জলের মধ্যে যদি সরাসরি মিশিয়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে? দেখো, SO3 কে জলের সঙ্গে মিশিয়ে দিলে H2SO উৎপন্ন হওয়ার সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। এটা তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, H2SO4 এর সঙ্গে জলের বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে। এই তাপ বেশ কিছুক্ষণ পর SO3 জলীয় দ্রবণকে বাষ্পের সঙ্গে মিশে ছোট্ট ছোট্ট কণায় পরিণত হয়, যা ঘন কুয়াশার মতো সৃষ্টি করে। এই ঘন কুয়াশার সহযোগে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় না, ফলে কিছু পরিমাণ SO3 অপচয় ঘটে। এটা মাথায় রাখবে, কিছু পরিমাণ SO3 কি ঘটবে? অপচয় ঘটে। উৎপন্ন তাপের সালফিউরিক অ্যাসিড কিছু অংশ সালফার ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যায়। এই জন্য কি করা হয়? H2SO4 প্রস্তুতিতে SO3 কে সরাসরি জলের সঙ্গে দ্রবীভূত করা হয় না। পরে কোশ্চেন কি বলেছে দেখো না, কপারের কপার পাত্রকে আর্দ্র বায়ুতে অনেকদিন ফেলে রেখে দিলে কি হবে? সবুজ বর্ণ ধারণ করবে। এখানে ওটাই বলেছে, দেখো, সবুজ দাগ ধারণ করবে। এটার কারণটা কি? এটার কারণ এখানে আছে, দেখো, এই যে দুটো যৌগ উৎপন্ন করে। একটা হচ্ছে কি, কপার যদি জলের সংস্পর্শে থাকে তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে একটা সবুজ বর্ণের আস্তরণ নিজের উপর ফেলে দেয়। সিমিলার আর একটাও আছে এখানে, কপার
সালফার ডাই অক্সাইড অক্সিজেন আর জলীয় বাষ্পের উপস্থিতিতে এখানেও আর একটা কি করে সবুজ বর্ণ ধারণ করে নেয়। এই দুটো সুন্দর করে একটু ইকুয়েশন গুলো দেখে রাখবে তোমরা। পরে কোশ্চেন সিইউ এবং এপি সক্রিয়তার জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়া দিতে বলেছে। এখানে দেখো দুটো রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, দুটো রাসায়নিক বিক্রিয়া দেখে করে তোমরা এটা নোট ডাউন করে নেবে একটু, এটা বলছি না কিছু আর। পরে কোশ্চেন ইথিলিনের পলিমারাইজেশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বছর মাধ্যমিকে আসার চান্স আছে। কি হয় দেখো না, এখানে কি করা হয়, প্রথমে আমাদেরকে এখানে বহু সংখ্যক ইথিলিন অণুকে নিয়ে নেওয়া হয়, এরপর কি করা হয় অনুঘটকের উপস্থিতিতে কি করা হয় এটা পলিথিনে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এটা তোমাদের বইয়েরই কোশ্চেন, ডিটেলস আর কিছু বলছি না। কোন ইথাইন থেকে ইথেন প্রস্তুত করতে হবে। আচ্ছা ইথাইনের সংকেত কি বলো না, ইথাইনের সংকেত কি, CH1 CH। ইথেন করতে হবে, তাহলে দেখো টোটাল 4টা হাইড্রোজেন ঢোকাতে হবে, কারণ CH3 CH3 করতে হবে, 4টা হাইড্রোজেন ঢোকাতে হবে, তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাস নিয়ে নাও। এর সাথে কি মেশাতে হবে বলো তো, নিকেল চূর্ণ মেশাতে হবে, নিকেল চূর্ণ, আর টেম্পারেচার কত দিতে হবে বলো তো 150 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো CH3 সিঙ্গেল বন্ড CH3। তো ভেঙে ভেঙেও করতে পারো, একটা দিলে এটা হয়ে যাবে আগে CH2 ডবল বন্ড CH2, তারপর আবার সিমিলার আর 1 মোল দিলে হয়ে যাবে এটা। এটা কি বলছে দেখো, পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রটি ব্যাখ্যা করো। তোমরা সবাই জানো ওই যে ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টিটা, ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি, পরম শূন্য আয়তনের সঙ্গে সরি পরম শূন্য উষ্ণতার সঙ্গে আয়তনটা কি হবে প্রপোর্শনাল রিলেশনে থাকে। ওকে, আচ্ছা গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা দেখো চার্লসের সূত্র অনুযায়ী ভিটি সমান কি জানো তোমরা, দেখো না ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273, জানা আছে এটা। তাহলে দেখো না ভিটি সমান কত আসবে, ভি নট ইন্টু 273 প্লাস টি বাই 273, হ্যাঁ কি না, হয়তো। আচ্ছা এটা টি না করে আমি 1 1 করে দিলাম, না কোনো অসুবিধা নেই, বা ভি এই থাক কোনো অসুবিধা নেই। তাহলে ভি সমানে আসছে দেখো এটা, এই টোটালটা মানে কি ক্যাপিটাল টি হয়, তাহলে ভি নট বাই 273 ইন্টু টি, এই টোটাল পার্টটা কি কনস্ট্যান্ট থাকে, তাহলে ভি প্রপোর্শনাল টু কি হয়ে যাবে ক্যাপিটাল টি। ক্লিয়ার? দেখো 4 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 এর প্রয়োজন হবে। আচ্ছা এর জন্য আগে রিঅ্যাকশনটা জানতে হবে, NaOH প্লাস H2SO4 বলেছে না, তাহলে H2SO4 দাও। ঠিক আছে, এখন এইখান থেকে কি উৎপন্ন হবে, একটা হবে Na2SO4 প্লাস আর একটা জিনিস কি উৎপন্ন হবে বলো তো, জল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, জল, 2 মোল জল হয়ে যাবে H2O, এখানে একটা 2 দিতে হবে, ব্যালেন্স হয়ে গেল দেখো। ঠিক আছে, এখন কি বলেছে দেখো NaOH এর সঙ্গে H2SO4, তাহলে এটার সঙ্গে এটা দেখতে হবে। ওকে, আচ্ছা 4 গ্রাম আছে, তার জন্য এর আগে ভর বের করতে হবে তোমাকে, এর আগে ভর বের করতে হবে, এর ভর বের করে নাও, 2 ইন্টু সোডিয়াম কত 23 প্লাস অক্সিজেন 16 প্লাস 1, তাহলে এটা 2 ইন্টু এটা হয়ে গেল 17 17 17 40, এটা হয়ে গেল কত 40। H2SO4 কত আসে 98 আসে, 98। তাহলে দেখো না 80 গ্রাম NaOH থেকে পাওয়া যায় কত গ্রাম, 98 গ্রাম H2SO4, 2 সালফার 16 18 18 18 32 34 34 আর এই হচ্ছে 16 4 64, হ্যাঁ ঠিক আছে ওটাই আছে। তাহলে একে কত পাবো দেখো না 98 বাই 80 গ্রাম, আর 4 গ্রাম কত পাবো 98 ইন্টু 4 বাই 80, এটা 2 শূন্য আসবে 10 রাখো এইখানে, এটা করো 49, তাহলে এটা হয়ে যাবে দেখো 4.9, বোঝা গেছে কত যাবে 4.9।
চলো নেক্সট কোশ্চেন, বলছে বাণিজ্যিক জিঙ্কে এত পার্সেন্ট অবিশুদ্ধ ইয়ে আছে। আচ্ছা এটা তোমরা দেখবে, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের অভিনব বইয়ের অভিনব যে বইটা আছে তার উদাহরণ রাসায়নিক গণনার উদাহরণ 3-এ দেখবে সিমিলার একটা অঙ্ক আছে, জাস্ট এইখানে 35%টা মেবি সেখানে 80% দেওয়া আছে। যদি এই অঙ্কটা তোমরা না পেরে থাকো এর পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্যার এই অঙ্কটা হচ্ছে না একটু করে দিন, এটা আমি করে দিতে পারতাম, কিন্তু এটা একটু নিজেরা ট্রাই করবে, যদি না হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে শুরু মানে 3 নাম্বার পেজটা স্টার্ট করে একদম ফার্স্টেই আমি এই অঙ্কটা করে দেব। ওকে, কি বলেছে দেখো না, কোনো বস্তুর তাপ পরিবাহীর দৈর্ঘ্য বেদ উষ্ণতার সঙ্গে কিভাবে নির্ভর করে। আচ্ছা তাপ পরিবাহীতাঙ্ক, আচ্ছা কিউ সমান সূত্র কি ছিল মনে করো না, কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাহলে কে সমান কত আসবে দেখো না, কিউ ইন্টু ডি বাই এ ইন্টু θ2 মাইনাস অফ θ1 ইন্টু টি। এবার বলতে পারবে দৈর্ঘ্যের সাথে কি আছে দেখো না সমানুপাতিক, বেধের সাথে কি আছে, আচ্ছা সরি বেধের সাথে কি বেধের সাথে সমানুপাতিক, উষ্ণতার পার্থক্য, এটা উষ্ণতা হতো ঠিক আছে, উষ্ণতার পার্থক্যের সঙ্গে কি আছে ব্যস্তানুপাতিক, উপাদানের সঙ্গে কি আছে দেখে নিবে এখন এই সমীকরণটা থেকে। আচ্ছা এই কোশ্চেনটা আমাদের এর আগের সেটে ডিসকাস করা কোশ্চেন, গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি ছিল, মিউ ইকুয়াল টু ছিল মিউ জি প্লাস হচ্ছে মিউ ড্যাশ, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা ছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, দৈনন্দিন জীবনে অভিজ্ঞতায় কঠিন তরল গ্যাসের তাপীয় প্রসারণ। আচ্ছা দেখো কঠিন রেল লাইনের পাতি হবে, ডিসকাস করা আছে, এটা দেখে নেবে। তরল থার্মোমিটারে বা অ্যালকোহল যেটা ব্যবহার করা হয়, যে পারদ ব্যবহার করা হয়, তার উষ্ণতা বৃদ্ধি করলে কি হয় আয়তন বৃদ্ধি পায়। গ্যাস কি হবে দেখো না, গরমকালে গ্যাস বেলুন কি হলে ফুলে ফেপে ওঠে। তো দ্যাটস ইট, এগুলো একটু নোট ডাউন করে নিও। একটি বস্তুর দৈর্ঘ্য কত বলেছে দেখো না 5 সেন্টিমিটার, এটিকে 20 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণে এত সেমি দূরে রাখলে, আচ্ছা এত দৈর্ঘ্যের প্রতিবিম্ব সৃষ্টি হয়। বিবর্ধন মানে কি হয়, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, তাহলে 10 পাই কত হবে দেখো না 5, সুতরাং বিবর্ধন কত হবে 2, বিবর্ধন কত আসবে 2। পরে কোশ্চেন কি বলেছে দেখো না, 3 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে সমশীর্ষ পাওয়া যায়। আচ্ছা 3 গুণ বিবর্ধন হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হয়, বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। ওকে, কোনো চাপ নেই। আচ্ছা দেখো 3 গুণ বিবর্ধন বলেছে, হ্যাঁ এত সেমি ছিল তার 3 গুণ, তাহলে বিবর্ধন কত হবে দেখো না 3 ইন্টু 3 মানে কত 9, তাহলে 9 সমান কত হয় দেখো না ভি বাই ইউ, হয়তো এটা 9 সমান কত হয় ভি বাই ইউ। এখন দেখো না এখানে কি বলেছে, বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হয় 12, তাহলে ইউ প্লাস ভি সমান কত আসছে 12, তাহলে ভি সমান কত আসবে দেখো না 12 মাইনাস ইউ, তাহলে এখানে করে দাও, তাহলে 9 ইকুয়াল টু বা ইউটাই বের করে নাও, ইউ সমান কত আসবে দেখো না ভি মাইনাস সরি 12 মাইনাস ভি হবে 12 মাইনাস ভি, তাহলে এটা 12 মাইনাস ভি বাই ভি, তাহলে 9 সমান আসছে দেখো না 12 বাই ভি মাইনাস 1, এটা এই পাশে আসলে অ্যাড হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 10 ইকুয়াল টু 12 বাই ভি, তাহলে ভি সমান কত আসছে দেখো না 12 বাই 10 মানে কত 1.2। আচ্ছা ভি সমান হয়ে গেল তাহলে 1.2 সেমি, তাহলে ইউটা কত পাবে 12 থেকে এটা বিয়োগ করতে হবে, 12 থেকে বিয়োগ করলে এটা হবে 10.8 সেমি। বোঝা গেছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, হ্রস্ব দৃষ্টি কি, মাথায় রাখবে এই দৃষ্টিতে দূরের জিনিসটা কি হবে স্পষ্টভাবে দেখতে পাই না,
কিন্তু কাছেরটা স্পষ্টভাবে দেখতে পায়, তাকে রসদৃষ্টি বলে। আর এটার জন্য অবতল লেন্স তোমাকে ব্যবহার করতে হবে। কি হয় একটু পড়ে নেবে, এটা ডিসকাস করছি না। বিওটির সংজ্ঞা দাও। বিওটির সংজ্ঞা কি ছিল মনে করো না, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা যন্ত্র 1 ঘন্টা ধরে যদি তুমি চালাও, যে বিদ্যুৎ শক্তিটা খরচ হবে তাকেই আমরা কি বলছিলাম, ক্ষমতা। আচ্ছা, দুটোর মধ্যে কোনটা রোধ বেশি তোমাকে বের করতে হবে। দেখো না, আর সমান কত হয়, পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান কত হবে, ভি স্কোয়ার বাই পি, ভি স্কোয়ার বাই পি। এটা 1 1 1 করো। আচ্ছা, আর টু সমান করো হচ্ছে ভি টু স্কোয়ার বাই পি টু। তাহলে দেখো আর ওয়ান বাই আর টু যদি হয় কত আসবে, দেখো না, ভি ওয়ান স্কোয়ার বাই পি। ভি ওয়ান স্কোয়ার মানে কত, দেখো 2 2 0 এর স্কোয়ার বাই পি মানে কত, দেখো 40 ইন্টু আর টু মানে এটা ভি টুটা নিচে আসবে, সেই 2 2 0 স্কোয়ার ইন্টু 60। এটা এটা দেখো কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে 3/2। তাহলে দুটোর রোধের, তাহলে আর ওয়ান বাই আর টু সমান কত আসছে, দেখো না 3/2। এই রেশিওটা একের থেকে বড়, তো তার মানে দেখো আর ওয়ান বাই আর টু এটাও গ্রেটার দেন 1 হবে, সুতরাং আর ওয়ান গ্রেটার দেন আর টু। তাহলে কার রোধ বেশি হবে বলো তো, প্রথম বাতিটার রোধ কি হবে, বেশি। এত ওহম রোধে, আচ্ছা তাপ বের করতে হবে। এইচ সমান কি হয় বলো না, আই স্কোয়ার আর টি বাই জে। এটা ছিল তো। তাহলে আই দেখো দেওয়া নেই, আইটা বের করতে হবে। কিউ সমান কত হয় বলো তো, আই ইন্টু টি। তাহলে আই সমান কত আসবে, দেখো না কিউ বাই টি। দেখো কিউর মান দেওয়া আছে, কিউর মান কত দেওয়া আছে, দেখো 60, টিটা দেওয়া আছে 5, মিনিটটাকে সেকেন্ড করতে হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট সমান 300 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল দেখো 600/300, মানে আসছে এটা 2। মান বসিয়ে দাও, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু আর কত আছে দেখো না 500 ইন্টু 300 ডিভাইডেড বাই 4.2। অ্যান্সারটা যত আসছে ক্যালকুলেশন করে দেখে নেবে। ওকে। আচ্ছা, জলবিদ্যুৎ কিভাবে উৎপন্ন করা হয় ডিটেলসে লেখা আছে, এটা লিখে নেবে তোমরা একটু, কিছু নেই। প্রথমে যেখানে জল পড়ে সেখানে একটা টারবাইনের চাকা লাগানো হয়। এবার টারবাইনের চাকায় যখন জল পড়ে টারবাইনের চাকাটা রোটেট হয়, রোটেট হওয়ার ফলে সেখানে ফ্লাক্সের পরিবর্তন হয়, ফ্লাক্সের পরিবর্তনের ফলে সেখানে কারেন্ট জেনারেট হয়। এটা সংক্ষিপ্তকরণ আছে, এখানে ডিটেলসে লিখে দেওয়া আছে, দেখে নেবে একটু। তারপরে তেজস্ক্রিয় মৌলের কোন একটা কেন্দ্রকে এতটি প্রোটন ছিল। আচ্ছা, নিউট্রন ছিল কটা, 133টা। তাহলে টোটাল ভর সংখ্যা কত হবে দেখো না, 133 নয় 143 আছে। ভর সংখ্যা কত হবে দেখো, 235। তাহলে 235 আছে, ঠিক আছে, আঘাত করলে পারমাণবিক সংখ্যা। আচ্ছা 235 মানে সেটা ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে যদি একটা নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয় তাহলে এই সমীকরণটা হয়। আমরা মেবি এটাও মানে ফার্স্ট যে পেজটা ছিল সেখানে একটু ডিসকাস করেছিলাম, ঠিক আছে। এটা একটু দেখে রাখবে কোন ধরনের নিউক্লিয়, আচ্ছা এটা নিউক্লিয় সংযোজন হবে। এটা কি বললাম, নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। ওকে, নেক্সট কোশ্চেন চলো। এক্স ওয়াই জেড তিনটা পরমাণু, আচ্ছা এক্স ওয়াই জেড এর পারমাণবিক ক্রমাঙ্ক কত দিচ্ছে দেখো 7, তাহলে 2 5। এর পারমাণবিক ক্রমাঙ্ক 10 মানে 2 8। এর পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 11 মানে 2 8 1। প্রথম কোশ্চেন বলছে দীর্ঘ পর্যায় সারণীতে ওয়াই মৌলটির অবস্থান। ওয়াই মৌলটির অবস্থান কত হবে বলো তো, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় 18 নাম্বার শ্রেণী। আচ্ছা, তারপরে কোশ্চেন এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। দেখো আগের দিন এটা ডিসকাস করেছিলাম না, এই পাশে যত যাবে তড়িৎ ঋণাত্মকতা কি হয় তত বাড়তে থাকে, আবার এই পাশে যত যাবে তড়িৎ ঋণাত্মকতা কি হয় তত কমতে থাকে। তাহলে এখন দেখো সব থেকে বেশি কি বলেছে, আগে দেখো তাহলে এই দুটোর মধ্যে খুঁজতে হবে, এই দুটোর মধ্যে কে দেখো সেই পাশে আছে বেশি, ওয়াই না এক্স, এটা একটু দেখে নাও। এইখানে দেখো 8 আছে, এইখানে দেখো 5 আছে, তাহলে কোনটা আগে থাকবে বলো, ওয়াই থাকবে আগে না হচ্ছে 5 থাকবে আগে? এটা এটা নিজে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এটা কমেন্টে একটু জানাবে। তারপরে কি বলেছে দেখো না, জেড মৌলটির যোজ্যতা। জেড কোথায় আছে দেখো এইখানে,
সর্বোচ্চ কক্ষপথে 8টা রাখার চেষ্টা করে, তাহলে একটা ইলেকট্রন বর্জন করে দেবে। তার মানে জেডের যোজ্যতা কত? এর যোজ্যতা কত হবে? যোজ্যতা হবে 1। এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই 2 নাম্বারটা, এদের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে? পারবে আশা করি এখন তোমরা। আয়নীভবন শক্তি, এটা তোমরা জানো, কোনো একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু সর্বোচ্চ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করে করে তাকে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয় বলতো? তাকে বলা হয় কি? আয়নন শক্তি। আচ্ছা, আয়নন শক্তির মান কত? আচ্ছা সরি, কোন মৌলের আয়নন শক্তির মান সর্বাধিক? এটা একটা জিনিস দিয়েছে, কোশ্চেনটা দেখো, এখানে অ্যান্সারটা সুন্দর করে লেখাও আছে, কেন আছে সেটাও এখানে ডিসকাস করা আছে, আর তার মানটা কত সেটাও দেওয়া আছে। মানটাও মুখস্থ করে রাখবে, শর্ট কোশ্চেন অনেক সময় জিজ্ঞেস করে নাই। এরপর আছে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে পার্থক্য। এটাও তোমরা জানো, ধাতব পদার্থের মধ্যে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে আয়ন তড়িৎ পরিবহন করে, ঠিক আছে? এটা কঠিন অবস্থায় পাওয়া যায়, এটা হচ্ছে গলিত অবস্থায় থাকে। এইগুলো পার্থক্য, বেসিক পার্থক্য আছে, যারটা একটু দেখে নেবে এটা। এরপর কি বলেছে দেখো না, CaH2 তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? মাথায় রাখবে এটা, ক্যাথোডে কি উৎপন্ন হবে বলতো? ক্যালসিয়াম উৎপন্ন হয়, ক্যালসিয়াম ধাতু। HCl, আচ্ছা আচ্ছা দেখো, কারণটা কি একটু শুনে নাও। পৃষ্ঠতলের ক্ষেত্র বৃদ্ধি পায়, চূর্ণ করা হলে অনুঘটকগুলি কণা ছোট ছোট থাকে, এতে পৃষ্ঠতলের ক্ষেত্র অনেক বেড়ে যায়। এর ফলে বিক্রিয়া কণার সাথে অনুঘটকের সংস্পর্শ বেশি হয়, বিক্রিয়াটার হার বাড়িয়ে দেয়, অর্থাৎ অনেক স্পিডে ঘটবে। তারপরেরটা কি বলেছে দেখো না, বিক্রিয়ার গতি বৃদ্ধি। আচ্ছা, যখনই বেশি পরিমাণে সংস্পর্শে যাবে তখন তো তার স্বাভাবিক ব্যাপার, বিক্রিয়ার গতি তো বাড়বেই। পৃষ্ঠতলের মান দ্রুততার ক্যাটালাইট অ্যাকশন হয়, আর শিল্পে বড় পরিমাণ উৎপাদনের জন্য উচ্চ গতি প্রয়োজন হয়। তারপরে অল্প অনুঘটকে বেশি ফলন পাওয়া যায়। এই একটু পয়েন্টগুলো একটু দেখে নেবে, এগুলো আর পড়ছি না আমরা, টাইম নষ্ট হবে বেকার। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মিথেন অণু চতুস্তলকীয় গঠন বলেছে, দেখাতে হবে তোমাকে কি কি আছে গঠনগুলো একটু দেখো না অনুর। আচ্ছা দেখো, এটা প্রথমে আগে মাথায় রাখবে, মুরগির ঠ্যাঙের মতো স্ট্রাকচারটা থাকে। কার্বনের যোজ্যতা কত হয়? 4। কার্বনের যোজ্যতা কত বললাম? 4। তার মানে 4টা এর পা থাকবে। দেখো এই কালোগুলো হচ্ছে পা গুলো, 1 2 3 4টা। কটা পা হলো তাহলে কার্বনের? 4টা পা। সেই 4টা পাতে সিঙ্গেল একটা হাইড্রোজেন যুক্ত হবে, এবং যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ড অ্যাঙ্গেলটা থাকে সেটা 109 ডিগ্রি 28 মিনিট হয়। এটা 109 ডিগ্রি লেখা আছে এখানে, এই যে 109 ডিগ্রি 28 মিনিট, ওটা ভুল আছে পিকচারটা একটু, এটা 28 মিনিট হতো এখানে একটা, ঠিক আছে? দেখে নেবে এটা একটু তোমরা। চলো নেক্সট কোশ্চেন, বলছে অবস্থান ঘটিত। আচ্ছা মাথায় রাখবে, কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি? অবস্থান ঘটিত সমবায়তা। এইখানে দেখো যদি নাম্বারিং করো, এইখানে দেখো, এইখানে ও এইচটা যুক্ত আছে শেষ কার্বনটাই যদি বলো, বা ফার্স্ট কার্বনটাই, কিন্তু এইখানে দেখো মিডিলে যে কার্বনটা আছে সেইখানে ও এইচটা যুক্ত আছে। এইটা হয়ে গেল কি? অবস্থান ঘটিত সমবায়তা। খুবই ইম্পর্টেন্ট, অবস্থান ঘটিত সমবায়তা আর কার্যকরী মূলক ঘটিত সমবায়তা, ঠিক আছে? আজ এত দূর পর্যন্তই, তোমাদের এই সেটটা অনেক তাড়াতাড়ি পড়ানো হলো, ঠিক আছে? আর যে একটা অঙ্ক বাকি রাখলাম সেটা অবশ্যই চেষ্টা করবে তোমরা, যদি না হয় আমাকে কমেন্ট করে জানাবে। 3 নাম্বার যে সেটটা করব একদম স্টার্টেই আমি এই কোশ্চেনটার অ্যান্সার করে দেবো, ওকে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করবে বলো তো? অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট, একটা লাইক, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, ব্যাস আর কিচ্ছু চাইছি না। ওকে, বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।